একাদশে ভর্তির ফল প্রকাশ, জিপিএ 5 পেয়েও কলেজ পায়নি 6,500 শিক্ষার্থী। ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। দেশের সব জেলায় নতুন ডিসি নিয়োগ হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে। আসন পুনর্বিন্যাসের নামে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন মেনে নেব না, ঘোষণা যশোর বিএনপির। অভয়নগর ও সারসাই স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের মিশন শুরু বাংলাদেশের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি 25,348 জন শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছে জিপিএ 5 পাওয়া 5,765 জন। এছাড়াও দেশের 378টি কলেজে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। আর 10টি কলেজে কেউ ভর্তির জন্য পছন্দক্রম বা চয়েস দেয়নি। আজ রাতে প্রকাশিত ফলাফল বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিয়াজুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। প্রথম ধাপে আবেদন করে মোট 10,73,310 জন শিক্ষার্থী। তারা কলেজ চয়েস দিয়েছে 59,28,567টি। এদিকে অনলাইনে মোট আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে 10,47,962 জন। আর কোনো কলেজ পায়নি 25,348 জন। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস বন্ধ করতে ভারত সরকারকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এই ঘটনাটি ঘটেছে। চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানবতা বিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় পলাতক দলের অনেক সিনিয়র নেতা ভারতীয় ভূখণ্ডে রয়েছেন। এর আগে গত 21 জুলাই সন্ধ্যায় একটি এনজিওর আড়ালে নিষিদ্ধ দলের কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে জনসাধারণের সাথে যোগাযোগের পরিকল্পনা করেছিল। ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদনে ভারতের মাটিতে থাকাকালীন দলের ক্রমবর্ধমান প্রচেষ্টার কথা নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাবে যে তারা যেন অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে রয়েছে কোনোভাবেই এই ধরনের কার্যকলাপের অনুমতি না দেওয়া বা সমর্থন না করা এবং ভারতের মাটিতে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করে দেওয়া। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। সেপ্টেম্বর মাসের মধ্যেই নতুন ডিসিদের নিয়োগ চূড়ান্ত করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এরই মধ্যে নতুন ফিট লিস্ট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, খবর ইউএনবির। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এবার ডিসি নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক সুবিধাভোগী বা বিতর্কিত কর্মকর্তাকে স্থান দেওয়া হবে না। কেউ ছলচাতুরি বা তথ্য গোপন করে ডিসি পদে নিয়োগ পেলে এবং পরে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলার সংসদীয় আসনের পুনর্বিন্যাস পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও এবং সংবাদ সম্মেলন করেছে বিএনপি। বুধবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে ঘেরাও করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, যশোর 3 ও যশোর 6 আসনের সীমানা পরিবর্তনের মাধ্যমে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জাতির সামনে স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। দেশের সাধারণ মানুষ এখন ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে, অথচ এই সময় একটি মহল দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যের বিপরীতে গিয়ে যশোরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের চেষ্টা করছে। বিএনপি নেতাদের ঘোষণা, আসন পুনর্বিন্যাসের নামে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবর্তনকে জেলা বিএনপি কোনোভাবেই মেনে নেবে না।
এই বিষয়ে রাজনৈতিক ও আইনগতভাবে শক্ত অবস্থান নেওয়া হবে। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের অভয়নগর ও শার্শায় বিশেষ অনুষ্ঠান হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অভয়নগর উপজেলা ও নোয়াপাড়া পৌর শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়। আমাদের প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা ও জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ বিকেলে উপজেলার নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বেলুন উড়িয়ে নেতৃবৃন্দ র্যালিতে যোগদান করেন। র্যালি যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের বাজারে গিয়ে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ অন্যরা। এদিকে শার্শা উপজেলার বাগাসরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। আজ বিকেলে বাগাসরা হাই স্কুল গেটের সামনে থেকে র্যালি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে 0 পয়েন্ট মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ওই সংগঠনের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্ব ও সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। ঝিনাইদহ মহেশপুর এনজিও সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আরডিসি কার্যালয়ে সংস্থার নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন আনারুল ইসলাম বাদশা। বক্তারা বলেন, দেশ গড়ার ক্ষেত্রে এনজিওর ভূমিকা অপরিসীম, তাদের বাদ রেখে উন্নয়ন সম্ভব না। সরকারের সহায়ক ভূমিকা রাখে এনজিও সংস্থা। বক্তারা এনজিও সংস্থার কাজ করার সুযোগ সৃষ্টির আহ্বান জানান সরকারের প্রতি। যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন বাঘারপাড়া ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ফরিদুজ্জামান জানিয়েছেন, বাঘারপাড়া প্রেস ক্লাবে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বাঘারপাড়া ইউনিট গঠনের সভা হয়। সংগঠনের সাবেক জেলা সহ সভাপতি ফরিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সহ সভাপতি খান কে এম শারাফাত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন দৈনিক লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নাড্ডু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিনু আহমেদ সহ অন্যরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। অনূর্ধ্ব নারী সাব চ্যাম্পিয়নশিপের সব যুব পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শুধু 17 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই লক্ষ্য পূরণ করতে চায় বাংলাদেশ, কেননা এই বছরটা বাংলাদেশের মেয়েদের সোনায় মোড়ানো। প্রতি বছরের মতো এশিয়ান কাপে সুযোগ পেয়েছে বাংলাদেশের নারী জাতীয় দল। সঙ্গে অনূর্ধ্ব 20 এশিয়া কাপেও সুযোগ পেয়েছে ঘরের মাঠে সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ীরা। সিনিয়রদের সাফল্যে অনুপ্রাণিত হয়েই অনূর্ধ্ব 17 ট্রফিটা এবার শোকেসে রাখতে চায় মেয়েরা। ভুটানে খেলতে যাওয়ার আগে এমন স্বপ্ন পূরণের কথাই জানিয়েছেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। আজ সেই লক্ষ্যে থিম্পুর চ্যাংলি মিথাইংয়ে ভুটানের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে বাংলাদেশ। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।